সকলেই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, এই শুভকামনা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা টাইমলেস, ভিডিওটা সমস্ত ধরনের মানুষের জন্য। যখন তোমাদের এনার্জির সঙ্গে রিডিং এনার্জি ম্যাচ করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে, এবং যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। যদি রিডিংয়ের মধ্যে কোনো রেমেডির কথা বলা হয় তাহলে সেটা কিন্তু রিডিং এনার্জির রেমেডি। সেটা যদি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে পারো তাহলে তোমার অবস্থার উন্নতি অবশ্যম্ভাবী, কারণ ওই রেমেডির এনার্জি কিন্তু আমাদের কারোর নিজস্ব নয়, ওটা রিডিংয়ের এনার্জি, অ্যাঞ্জেলের এনার্জি বা ডিভাইনের এনার্জি, যাই বলো না কেন। চলো শুরু করা যাক। ওম নমঃ শিবায়। ইনডিসিশন। তুমি এই মুহূর্তে না কোনো রকম ডিসিশন নিতে পারছো না। তুমি কন্টিনিউ ভয় পাচ্ছ, আবার ডিসিশন নেব, আবার যদি ভুল হয়। তোমার সামনে দুটো রাস্তা রয়েছে, এবার দুটো রাস্তার মধ্যে ঠিক কোন রাস্তাতে তুমি যাবে তুমি সেটা কোনোভাবেই ডিসাইড করতে পারছো না। তুমি ভাবছো এই রাস্তাতে গেলে যদি আগের মতন ভুল হয়, বা এই রাস্তাতে গেলেও যদি আগের মতন ভুল হয়, তো তুমি না কোথাও থমকে গেছো, কোথাও পজ হয়ে গেছো। ফিয়ার অফ লস। তুমি এই ডিসিশনটা নিতে পারছো না, এটার আরেকটা কারণ হচ্ছে এই যে তুমি ভুল হয় ভাবছো, এই ভুল হওয়ার পেছনে তোমার মানে আগে কোনো হারিয়ে যাওয়া বা এরকম ধরনের কোনো একটা অদ্ভুত সমস্যার সম্মুখীন তুমি হয়েছিলে, যার জন্য তুমি এখন আর কোনোভাবে না কোনো ভুল করতে চাইছো না, যাতে তোমার জীবন থেকে আবার কিছু একটা লস হয়ে যাক। সাথে সাথে এই এনার্জিও আসছে যে তোমার যে এতদিনের যে একটা ছিল না যে আমি যে কোনো কাজ ঠিক মতো করে নিতে পারবো, দীর্ঘদিন ধরে এই একটা স্পৃহা ছিল, একটা সাহস ছিল, একটা অদম্য একটা ঔজ্জ্বলতাপূর্ণ একটা শক্তি ছিল নিজের মধ্যে, যে আমি করে নিতে পারবো, আই ক্যান ফাইন্ড মাই ওয়ে। তো সেই পার্সোনালিটিটা সামহাও কোনোভাবে না তোমার লস হয়ে গেছে। তুমি কোনোভাবে না নিজেকে অতিরিক্ত একটা বার্ডেন্ড ক্যারেক্টার বলে মনে করছো, মানে অ্যাজ ইফ যেন তোমার মাথায় অতিরিক্ত বোঝা হয়ে গেছে। তোমার যা বয়স তার থেকেও তোমার মানে তুমি এত চিন্তা ভাবনা করছো, এত ভাবছো, এত কিছু করছো যে তোমার মনে হচ্ছে যেন তোমার বয়সটা বোধহয় আরো 20 বছর বেড়ে গেছে। আমি জানি না কে কে এটা ভাবছো, কারণ 20 কথাটা এলো তো তাই। যার সঙ্গে মেশো না কেন তোমার এখন বর্তমানে মনে হয় এটা একটা জাস্ট একটা ভালো লাগা, এটা ভালোবাসা নয়। এখানে মানে এটা একটা প্যাশন, জাস্ট এটা নয় যে লং লাস্টিং একটা লাভ বা একটা ভালো সম্পর্ক, এমন নয়। আমি এটা কিন্তু শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে মানে কার্ডটা রিলেশনশিপের মতন এসছে বলে আমি এখানে কিন্তু শুধু রিলেশনশিপ এনার্জি পাচ্ছি না, যে কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে এটা, যে যাদের ক্ষেত্রে বিশেষ করে কাজটা ফার্স্ট লাভ বা কোনো কিছু একটা জিনিস রিলেশনশিপের আগেও প্রাধান্য পায়, তো সেই সমস্ত সব দিকগুলো নিয়ে, সেই ফার্স্ট লাভগুলোকে নিয়ে বলছি যে তোমাদের কাছে মনে হচ্ছে এটা এরকম ভাবে তো জিনিসগুলো আগেও ধরা দিয়েছে, আগেও এইভাবে এসেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে এগুলো আমার জীবনে টেকেনি, আমার জীবনে কখনোই কোনো ভালো কিছু হয়নি, আমার জীবনে কখনোই কোনো এমন কিছু জিনিস হয়নি যেটা আমার মতন করে আমার জীবনে আসবে, আমার ভালো লাগার মতন করে, আমার পছন্দের মতন করে আমার জীবনে আসবে। ভেবো না যে আমি হাসলাম, ব্যাপারটা হাসির নয়। এখানে তোমাকে অনেক রকমভাবে অ্যাবিউজমেন্ট টলারেট করতে হয়েছে। তুমি যখনই ধাক্কা খেয়েছো, যখনই পড়ে গেছো, যখনই তুমি হোঁচট খেয়েছো, কোনো কাজ করতে গিয়ে ভালোভাবে এগোচ্ছিল যখন, অ্যাকচুয়ালি তখন তাদের প্রচণ্ডভাবে একটা হিংসাত্মক মনোবৃত্তির সৃষ্টি হচ্ছিল। এবার তারা চাইছিল যে তোমার কাজটা পণ্ড হয়ে যাক, বা তুমি যেটাতে এগোচ্ছ তোমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্যটা তোমার পণ্ড হয়ে যাক, এবং যখন তুমি লক্ষ্যটাতে এগোতে পারতে না, লক্ষ্যটা তোমার পণ্ড হয়ে যেত, ঠিক সেই সময় তোমাকে বিভিন্ন রকম কথাবার্তা শুনতে হতো, হয়তো বা হয়তো এরকম ধরনের কথাবার্তা, আরে তোকে তো আগেই বলেছিলাম তুই এটা পারবি না,
বা এরভাবে হয় নাকি, সব কিছু নিয়ে একসঙ্গে খেলা যায় নাকি, মানে এরকম ধরনের কথাবার্তা তোমাদের প্রচুর প্রচুর শুনতে হয়েছে, যেটাতে তোমরা ভীষণ হিউমিলিয়েটিং বোধ করেছো, ভীষণভাবে অসম্মানিত হয়েছো, কিন্তু তোমাকে সাপোর্ট করার মতো তুমি একজনকেও সেই সময় পাওনি। আমি এখানে অদ্ভুত একটা এনার্জি পাচ্ছি, মানে এই যে তোমাকে বারবার অ্যাবিউজ করছে, এমন একটা কন্ডিশন তোমার জন্য তৈরি করতে চাইছে, যে কন্ডিশনটা কীরকম বলো তো, মানে তুমি কিছু বলতেও পারবে না, অথচ তুমি কিছু করতেও পারবে না। তোমার কান্না, তোমার কষ্ট, তোমার যন্ত্রণাকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে যে সময় তুমি কোনো কাজ করতে গিয়ে একটা প্রচণ্ডভাবে নিজেই অনেকটা আঘাত পেয়ে গেছো, বারবার ব্যাক সাইডে তোমাকে ফিরে আসতে হচ্ছে, সেখানে তুমি নিজেই একটা আঘাত পাচ্ছ, কারণ ওই কাজটা তুমি করতে গেছিলে, সেটা রিলেশনশিপে হোক, সেটা তোমার বিজনেসের ক্ষেত্রে হোক, সেটা তোমার কাজের ক্ষেত্রে হোক, বা যাই হোক না কেন, তুমি মন থেকে উৎসাহ নিয়ে সেই কাজটা করতে গেছিলে। এবার সেই কাজটাতে যখন তোমাকে ব্যাকফুটে আসতে হচ্ছে, খুব স্বাভাবিকভাবে তুমি আর 5টা মানুষের মতনই কষ্ট পাচ্ছ। এই পর্যন্ত নর্মাল, কারণ সবাই একই কথা বলেন, আমরা সাহিত্যেও পড়েছি, বা পুরোনো দিনে মানুষেরাও একই কথা বলেছেন, দাদু ঠাকুমা দিম্মা এরা একই কথা বলে এসেছেন, যে হাঁটতে গেলে পড়তে হয়। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এদের কাজটা হচ্ছে তার পরবর্তী। মানে এদের কাজটা কীরকম, যে তুমি যেই একটু এগোতে গিয়ে যখন তুমি ধাক্কা খেয়ে পড়ছো, তখন এরা তোমাকে বারংবার ওই জায়গাটাতেই ঘা দিয়ে যাচ্ছে। মানে এরা তোমাকে বারবার সেই জায়গাটা বোঝাচ্ছে যে আরে তুই গেছিলিস কেন এখানটাতে, তুই এত তোর কিসের নিড ছিল, এত তোর কিসের প্রয়োজন ছিল। তোমাকে বুঝতে কিন্তু সে চাইছে না, বরং সে এটা বুঝতে চাইছে তুমি কি আরো কষ্টটা বেশি পেলে, মানে তুমি যত বেশি কষ্ট পাবে তাতে ওদের আনন্দ। তো এরকম ধরনের আমি একটা এনার্জি পাচ্ছি। এদেরকে কি বলবো, মানে এরা একটা পয়জনাস পার্সন, এরা একটা ওই মেন্টালি সাইকিক পার্সন, মানে সাইকিক তো ভালো অর্থে আমরা ইউজ করি, সাইকোলজিক্যালি ডিসঅর্ডার্ড পার্সন, কিন্তু এরা কিন্তু মানুষের কাছে খুব প্রিয়। মানে মানুষের কাছে খুব প্রিয়, মানে বেশিরভাগ মানুষ না এদের কথা শোনে। এদের কমিউনিকেশন স্কিল এতটাই ভালো যে এরা যেটা বোঝানোর চেষ্টা করে মানুষ সেটাকেই বিলিভ করে, ঠিক আছে। আর এরা নিজেদেরকে বিশাল বড় একটা সাইকিক পার্সন ভাবে। এমন নয় যে এরা কিন্তু প্রচুর মন্দিরে যায়, সবাই কিছু কিছু ক্ষেত্রে এনার্জি অবশ্যই আছে যে প্রত্যেক দিন মন্দিরে যায়, প্রত্যেক দিন হরে কৃষ্ণ নাম জপ করে, প্রত্যেক দিন কি যেন একটা পাচ্ছিলাম গণেশ স্তোত্রম পাঠ করে, প্রত্যেক দিন এরকম ধরনের কাজ করে। এটা 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 কয়েকজনের ক্ষেত্রে আছে, কিন্তু কয়েকজনের ক্ষেত্রে তারা নিজেরা এইসব করে না, কিন্তু হ্যাঁ গান শোনে ইত্যাদি ইত্যাদি করে, এবং এগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে ভীষণভাবে একটা সাইকিক পার্সন হিসেবে পরিচয় করায়। এবং তাদের এই যে অদ্ভুত পাওয়ারটা না, যে তারা সত্যি বলুক মিথ্যে বলুক, তাদের ক্ষমতাটাই এরকম যে তারা লোকের যেটা ইনকমপ্লিট জিনিস, বিশেষ করে তোমার ক্ষেত্রে তোমার ইনকমপ্লিটনেসটাকে লোকের সামনে এমনভাবে তুলে ধরে যে তাদের হৃদয়গ্রাহী হয়ে যায় ব্যাপারটা। নিজেদের যদি কোনো ভুল থাকে, নিজেদের যদি কোনো ত্রুটি থাকে, সেটাকে এমনভাবে জোড়া লাগিয়ে দেয় যে মনে হয় না আমরা তো ফুল কমপ্লিট। এবং আমরা যেটা বুঝতে পারছি, মানে ওরা যেটা বুঝতে পারছে, সেই বোঝাটাই চরম বোঝা, সেই বোঝাটার বাইরে কোনো বোঝা নেই। এমনকি তুমি যদি তার সঙ্গে কোনো রকম কনফ্লিক্টে যাও তাহলেও তারা এমনভাবেই বুঝিয়ে দেবে যে তুমি বোধহয় ভুল করেছিলে, তারাই ঠিক করেছে, ঠিক আছে। মানে এটা সর্বক্ষেত্রে। তো একটা সময় গিয়ে তোমার মনটা এতটাই বেশি ভেঙে যায়, এতটাই বেশি তুমি নরম হয়ে যাও যে তোমার মনে হয় যে না, আমি যা করতে যাব সবই ভুল হবে। এবং এটা একটা দিকে নয়,
এটা তোমার সঙ্গে ঘটছে বহু বছর ধরে। এবং এই 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 যে ব্যাপারটা, এটা যদি একটা দিকে ঘটতো তাও একরকম ছিল। এই ব্যাপারটা তুমি যখন কাজের দিকে এগোতে গেছো সেখানে ঘটেছে, তুমি যখন পড়ার দিকে এগোতে গেছো সেখানে ঘটেছে। তোমার থেকেই লোকে সুবিধাটা নিয়েছে, কিন্তু তোমাকেই ব্লেম করেছে। ঠিক আছে, তুমি হয়তো কারোর সঙ্গে খুব একটা বেশি মিশতে না, সেই না মেশাটাও হচ্ছে তোমার দায়। তোমার কাছে হয়তো অর্থ অতটা বেশি থাকতো না যেখানে তুমি লোকের সঙ্গে খুব স্বাধীনভাবে মিশতে পারো, সেটাও তোমার দোষ। তো তোমার জীবনটা হয়ে গেছিল না প্রচণ্ড হার্ডলের একটা জীবন। ঠিক আছে, এবার এরকম একটা ব্যাপার যে যেখানে তুমি কোনোভাবেই নিজেকে সেটেল ডাউন করতে পারছো না, যেখানে তুমি কোনোভাবেই নিজেকে এটা বোঝাতে পারছো না যে যা হয়ে গেছে হয়ে গেছে, মুভ অন, আই হ্যাভ টু মুভ অন। তো এই যে মুভ অন করার জন্য যে একটা শক্তি লাগে, একটা সামর্থ্য লাগে, একটা মেন্টাল একটা ইন্সপিরেশন লাগে, তো এই ইন্সপিরেশনটা তোমাকে কে দেবে? যারা তোমাকে এই ইন্সপিরেশনটা দিতে পারে, এদের কাজ তো হচ্ছে তাদেরকে ভুল বোঝানো, বা তাদের সামনে তোমাকে এমনভাবে হেকেল করে যে তারাও ভাবে আরে হ্যাঁ ভুলটা তো তুমিই করেছো। ওদের কাছে তারপরে চলে যাওয়ার পরে বাড়ির লোকের কাছে তুমি সাপোর্ট পাওয়ার বদলে বাড়ির লোকের কাছেও তোমাকে শুনতে হয় তুমি এইভাবে কেন, তোমার এত কি দরকার ছিল ওই কাজে যাওয়ার, তোমার এত কি দরকার ছিল বারবার একই জিনিস করার, দেখছো তো বারবার একই হচ্ছে। তারাও তোমাকে খানিকটা উপদেশ দিতে শুরু করে। তো এই উপদেশ দেওয়ার চক্করে তোমার মনটা যে কিভাবে ক্ষতবিক্ষত হচ্ছে সেটা বোঝার ইচ্ছেটি কারোর থাকেও না, কেউ বোঝার চেষ্টাও করে না। বিকজ প্রায়োরিটাইজড হয়ে গেল তো সেই মহিলা, এখানে আমি মহিলার এনার্জি বেশি পাচ্ছি, প্রায়োরিটাইজ হয়ে গেল তো সেই মহিলা, যে মহিলা তোমাকেও ভুল বোঝানোর চেষ্টা করলো এবং তোমাকে একটা মানে জাস্ট একটা সেন্টার্ড করে তুমি যাতে আরো বেশি হেকেলড হতে পারো সেই সুযোগ সুবিধাটাও তৈরি করে দিল। এবং সেখানে মানে বুঝিয়ে দেওয়া হলো, এখানে কার্ডটা এরকম, তার মানে এটা নয় যে সেক্সিং মেন্টালিটি বোঝাচ্ছে, মানে আমি বলতে চাইছি যে তার উদ্দেশ্যটাই এটা যে আমি আমার দিকে সবাইকে অ্যাট্রাক্ট করব। তার উদ্দেশ্যটাই এটা যে আমি যেন তেন প্রকারণে তোমাকে ছোট করব এবং আমি একাই মহান মহিরুহ হয়ে দাঁড়িয়ে থাকবো, দ্যাটস ইট। ঠিক আছে, হতে পারে এখানে যেটা কার্ড বেরিয়েছে, হতে পারে না মানে আমি বলতে চাইছি না, এই দিক থেকেও লোককে অ্যাট্রাক্ট করে সে। ঠিক আছে, সে তোমার জীবনের সমস্ত সুখকর পরিস্থিতিগুলোকে না সাক করে নিতে চায়। ঠিক আছে, তোমার এমন অবস্থা হয়ে গেছে যে তুমি কোনো মানুষের কাছ থেকে যে সহানুভূতি পেতে পারো, ভালোবাসা পেতে পারো, সেই সমস্ত মানুষগুলো যেন তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। সবাই শুধু পড়ে আছে তোমাকে ভরে 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 ব্লেম দেওয়ার জন্য, বা তোমার দুর্বলতার জায়গাগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা দেওয়ার জন্য, বা তোমাকে আরো দুর্বল করে তোলার জন্য। আজকের রিডিংটা তোমাকে দুর্বল করে তোলার জন্য না, জাস্ট তোমারকে এতদিন যা করা হয়েছে সেটা দেখানোর জন্য। এবং এই পোর্শনটা আমি এখানে স্টপ করব। স্টপ করে আমি এটা বলতে চাইবো যে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায়টা কোথায়। দেখো, এরা সত্যি কথা বলতে একটা পয়জনাস পার্সন, তো এদেরকে না তুমি কোনো মতে বদলাতে পারবে না। এরা নিজেদেরকে খুব ঠিকভাবে, কারণ সরি ঠিক না ভেবেও এদের কোনো উপায় নেই, কারণ এদের তো নিজের জায়গাটাতে স্টিক করতে হবে, কারণ ওদের লক্ষ্যটা অ্যাচিভ করতে হবে। এরা অ্যাকচুয়ালি টক্সিক পার্সন, যেটা আমরা বলি পয়জনাস পার্সন বা টক্সিক পার্সন, কিন্তু কথাটা হচ্ছে এরা ভীষণ শ্রুট টক্সিক পার্সন। ঠিক আছে, ভীষণ চালাক টক্সিক পার্সন, মানে এরা লোকের মনে ভরে ভরে টক্সিসিটি ঢেলে দেয় অন্যের এগেনস্টে এবং নিজেকে ভালো রাখতে চায়। তো এদেরকে না তুমি বলে কিছু করতে পারবে না। তুমি অনেকবারই চেষ্টা করেছো বলে এদের এই মেন্টালিটিটাকে স্লো ডাউন করার, যে যখন তুমি নিজেই সমস্যার মধ্যে আছো তারা যেন তোমাকে আর ডিস্টার্ব করতে না আসে, কিন্তু কোনো লাভ নেই। মানে বরফকে কিছু বলে কোনো লাভ হয় নাকি বরফ গলে? যদি
ওকে সাধারণ টেম্পারেচারে না রাখা হয় তাহলে বরফের কিন্তু কোনো হেরফের ঘটে না। তো এদের ক্ষেত্রে হচ্ছে তাই ব্যাপার। এরা হচ্ছে এদেরকে বিভিন্ন রকমভাবে যদি তুমি গাইডও করো, এদেরকে যদি তুমি কোনোভাবে ইয়েও করো, কোনো লাভ হবে না। বেটার তুমি নিজেকেই নিজে কন্ডিশন করো। মানে কন্ডিশন করো মানে তুমি জানো তো যে এ তোমার কোনো ভালো কাজে আসবে না। ওম নমঃ শিবায়। এ তোমার কোনো ভালো কাজে আসবে না, এ তোমার সঙ্গে এরকমই করবে। তো তুমি যখনই তাকে তোমার সামনে দেখছো না, তখনই তোমার মেন্টাল মেকআপটা এরকম করে নাও, আচ্ছা এ এসে আমার যতটা খারাপ করতে চাইবে করে দিয়ে চলে যাবে এবং আমাকে তারপরে ভুগতে হবে, তো আমি সেটা ভুগবো না। মানে তুমি এতদিন ডিপেন্ডেন্ট থেকেছো তোমার পরিবারের ওপর বা তাদের ওপর যারা তোমাকে একটু মেন্টালি হিল করবে, ঠিক আছে, তোমাকে মেন্টালি সহানুভূতি দেবে, তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। অ্যাকচুয়ালি আমরা মেন্টাল সহানুভূতিগুলো এই জন্যই চাই, আমরা বুঝি বা না বুঝি, আমরা জানি বা না জানি, মেন্টাল সহানুভূতিগুলো আমরা চাই কেন, যে আমি যাতে আবার আরেকবার উঠে দাঁড়াতে পারি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা দেখছি বারংবার যে আমাকে উঠে দাঁড়াতে তো কোনোভাবেই সাহায্য করছে না, বরং আমি আরও যাতে দমে যাই সেই দিকটাই দেখছে, এবং আজকে আমার এমন অবস্থা যে আমি কোনোভাবে উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা পাচ্ছি না, এবং আমার একটাই ভয় গ্রাস করছে যে আমি যেদিকেই যাব সেদিকেই আমি ভুল করব। তো সেই জায়গায় দেখো বন্ধু, আমি বারবার একটা কথা বারংবার বলে থাকি, দেওয়ালে তো অলরেডি পিঠ থেকে গেছে, এবার তোমাকে নিজের জন্য কিছু একটা করতে হবে। তো এই জাতীয় টক্সিক পার্সনের ওপর যদি তুমি বিশ্বাস করে বসে থাকো তাহলে তুমি নিজে হারবে বই, ঠিক হবে না। এদের কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার পড়ে না, এদের কোনো মৌলবীর কাছে যাওয়ার দরকার পড়ে না, কারণ ওই কুচক্রিগিরি সম্পন্ন তান্ত্রিক বিদ্যা এদের নিজেদেরই জানা আছে। মনের মধ্যে কিভাবে উচ্চাটন সৃষ্টি করে দিতে হয় সেটা এদের নিজেদেরই জানা আছে। এর জন্য কোনো রকম প্রেত বা কোনো রকম আত্মা বা কোনো কিছু সহায়তা নেওয়ার এদের প্রয়োজন নেই, এরা নিজেরাই তাতে একদম শ্রেষ্ঠ, অভিজ্ঞ, ঠিক আছে। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রথমে নিজেকে ডিপ্রেশন থেকে বার করবে। এই যে নিজে স্টাকড হয়ে বসে আছো, এটা থেকে নিজেকে বার করতে হবে, ঠিক আছে। তুমি জানবে যে আমাকে আলাদা করে সাহায্য করার মতন কেউ নেই, শুধু আছে আমার ঈশ্বর এবং আমি নিজে। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি, আমার বন্ধু, এটা হচ্ছে তোমার প্রথম রেমেডি। তুমি জানবে যে তোমার যে পরমাত্মা, তাকে তুমি যা রূপেই জানো না কেন, যাকে তুমি অ্যাঞ্জেল রূপে জানো, তাকে তুমি ইউনিভার্স রূপে জানো, তাকে তুমি যে রূপেই জানো না কেন, তারা তোমার আশেপাশেই আছে, কারণ তারা দেখছে। তুমি তাদের কাছে একবার হেল্প সিক করো, দেখো তারা তোমাকে ভেতর থেকে আস্তে আস্তে স্ট্রং করবে। কিন্তু তোমার বাইরে কাউকে জানানোর বা বলার দরকার নেই, বিশেষ করে সেই মহিলাকে যে মহিলা তোমার জীবনটাকে দিনের পর দিন বিষিয়ে দিয়েছে। তো তুমি ওদের সহায়তা নাও, ওদেরকে বলো তোমার জীবনটাকে গুছিয়ে দিতে এবং জীবনটাকে তৈরি করে দিতে, এবং নিজেও সেই পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করো, দেখো তুমি এগোতে পারো কিনা। 1 নম্বর রেমেডি গেল। 2 নম্বর রেমেডি হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা উঠে নিজেকে শুধু 2টো কথা বলো, হয় আমি জিতবো না হলে আমি হারবো, কিন্তু হারার আগে একবার জেতার চেষ্টা অবশ্যই করব। এটা গেল ফার্স্ট। সেকেন্ড, আমি জিতি বা হারি সেই পথ তুমি তৈরি করবে, সেই পথ যদি আমাকে ফেলেও দেয় সেখানে একমাত্র গাইড তুমি করবে, আর সেই পথ যদি আমায় এগিয়েও নিয়ে যায় সেখানেও গাইড তুমি করবে। এই তুমিটা কে? এই তুমিটা হলো তোমার ইষ্ট, তোমার ঈশ্বর, যাকে তুমি বিশ্বাস করো, তিনি যে ফর্মেই হোক না কেন। থার্ড রেমেডি, তুমি নিজের মনকে কন্ট্রোল করার জন্য নিজেকে নিজে হিলিং দেবে, না পারলে কোনো হিলারের অ্যাডভাইস নেবে যিনি রেকি হিলিং করেন বা এমনি হিলিং, মানে হিলিং প্রসিডিওর যিনি করেন, ঠিক আছে। যদি নিজে পারো সেটা সবচেয়ে বড় হিলিং, কারণ তুমি একজন হিলারের কাছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যাবে। নিজেকে যদি হিলিং করো তাহলে রেগুলার বেসিসে তুমি হিলিং করবে, ঠিক আছে। তো এটা গেল একটা কথা। আর আমি মুনের একটা রেমেডি অনেক দিন ধরেই বলেছি, আবারও বলছি,
রেমেডিটা অনেকের কাছে ভীষণ তুচ্ছ বলে মনে হয়, মানে এটা আমি দেখেছি, কিন্তু যারা রেমেডিটা ঠিক মতন করতে পেরেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাটাও দেখা গেছে। অ্যাকচুয়ালি রেমেডিটা অতটাও তুচ্ছ নয়। নিজের হাতে পায়েসটা তৈরি করবে, ঠিক আছে? গুড় দিয়ে যদি তৈরি করো তাহলে খুব ভালো। আমি গুড় এর আগে কোনোদিন বলিনি, এখন মনে হলো তাই বললাম। তো ইনটিউশনে এটাই এলো যে গুড় দিয়ে তৈরি করা, বিশেষ করে গুড় দিয়ে তৈরি করা ক্ষীর, ঠিক আছে? সেটা গুড়টা লাস্টে দেবে, না হলে পরে কেটে যাবে। তো এই ক্ষীর বানিয়ে পূর্ণিমার রাত্রে সারা রাত চাঁদের আলো পাবে এরকম জায়গায় রেখে দেবে, এবং পরের দিন সেটাকে তুমি পুরোটা গ্রহণ করবে, সেটা যে কবারে হোক। খুব ভালো হয় যদি রূপোর বাটি থেকে থাকে বাড়িতে, এবং রূপোর চামচ যদি থেকে থাকে তাহলে সেগুলো ইউজ করো। আচ্ছা, সেকেন্ড রেমেডি বলছি, জল যে খাও, সেটা যদি তোমার কাছে কোনো রূপোর গ্লাস থেকে থাকে তাহলে সেই রূপোর গ্লাসে জল খাও। অবশ্যই করে দেখো, সুফল পাবে। তুমি মেন্টালি অনেক বেশি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে এবং মেন্টালি অনেক অনেক বেটার থাকবে, অনেক বেটার থাকবে, ঠিক আছে? নিজেকে সংকুচিত করে ফেলেছো না, এই সংকোচনের জায়গাটার থেকে তোমার বেরোনোর প্রয়োজন। তুমি এই রেমেডিগুলো করো, এই রেমেডিগুলো করে দেখো তুমি কতটা ভালো থাকছো। আগামী 21 দিনের মধ্যে তুমি অবশ্যই, আমি জানি না 21 দিন কথাটাও বা কেন বললাম, আগামী 21 দিনের মধ্যে তুমি অবশ্যই কোনো না কোনো গুড নিউজ তোমার জীবনে পাবেই পাবে। দিস ইজ ফর শিওর।